কনস্টিটিউশনের কটা পার্ট ছিল? 22টা পার্টের মধ্যে প্রথম পার্টটা আলোচনা করেছি 1 থেকে 4 নম্বর অনুচ্ছেদ, তাই তো, মানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবার এই অঞ্চলের অন্তর্ভুক্ত কারা নাগরিক হবে আর কারা নাগরিক হবে না, এই সমস্ত কিছু দেওয়া আছে সিটিজেনশিপ অ্যাক্টে। সিটিজেনশিপ অ্যাক্টে কত নম্বর পার্টে আছে? 2 নম্বর পার্টে সিটিজেনশিপ অ্যাক্ট পার্ট 2-এ আছে। এটা আবার কভার করছে আর্টিকেল 5 থেকে 11 নম্বর। আর্টিকেল 5 থেকে 11 নম্বর। প্রথমে 9টাই ছিল বিশেষ করে, পরবর্তীকালে আরও যুক্ত হয়ে 11টা হয়েছে। সেগুলো বলে দেবো কেন কীভাবে আলাদাভাবে যুক্ত হয়েছে। তাহলে সিটিজেনশিপ অ্যাক্টের কোন পার্টে রয়েছে? সংবিধানের পরীক্ষা আসে, সিটিজেনশিপটা সংবিধানের কোন পার্টে রয়েছে? 2 নম্বরের পার্টে। কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেল রয়েছে? 5 থেকে 11। এবার এখানে এবার বোঝো তো, একজন তো ব্যক্তি থাকে, তাই না, একটা পার্সন থাকে, সে যে কোনো দেশের হতে পারে। সেই পার্সন যখন কোনো একটা দেশের হবে তখন তার কী বলি? সিটিজেন। আর এই সিটিজেনের মধ্যে কিছু ভাগ আছে জানো তো, মাইনরিটিস বলে একটা ওয়ার্ড আছে। এই মাইনরিটিস মানে হলো অল্প সংখ্যক, সংখ্যালঘু, হ্যাঁ, বা সংখ্যালঘু। এটা দুটো ভিত্তিতে হয়, একটা হয় ভাষার ভিত্তিতে, অনেক ভিত্তিতেই করা যায়। নর্মালি ভারতে ভাষার ভিত্তিতে বলা হয় মাইনরিটিস, আর একটা ধর্মের ভিত্তিতে, রিলিজিয়ান। যেমন যদি পুরো ভারতবর্ষে ধরি, রিলিজিয়ানে মাইনরিটিস কারা? মুসলিম ধর্ম, শিখ ধর্ম, এরা হিন্দু ধর্ম বাদে বাকিরা সব কি মাইনরিটিসের মধ্যে পড়ে। আবার যদি কোনো রাজ্যে যাই, সেই রাজ্যের ক্ষেত্রে হিন্দুরাও কিন্তু মাইনরিটিসের মধ্যে পড়ে, যে সমস্ত রাজ্যে মুসলিমদের সংখ্যা বেশি। এটা গেল ধর্মের ভিত্তিতে। আর ভাষার ভিত্তিতে ধরো পশ্চিমবঙ্গ, তাহলে এখানে বেশি সংখ্যক ভাষা কি? বাংলা। এবার ধরো হিন্দি কী হয়ে যাবে? এখানকার যারা হিন্দিভাষী তারা হয়ে যাবে ভাষার দিক থেকে মাইনরিটিস। এ হলো মাইনরিটিস, এই ব্যাপারটা। এইভাবে মাইনরিটিস নির্ণয় করা হয় সংখ্যা হিসাবে। তো এই সিটিজেন, তো আর্টিকেল 5-এ কী বলছে? আর্টিকেল 5-এ বলছে যে, আর্টিকেল 5-এ আবার 3টে অনুচ্ছেদ আছে, মানে 3টে ভাগ আছে, ABC করে বলেছিলাম। তো আর্টিকেল 5-এতে বলছে যেখানে জন্ম করুক, মানে যে শিশুই ভারতে জন্মগ্রহণ করবে সে কী হয়ে যাবে? নাগরিক পাবে, মানে জন্মের ভিত্তিতে। জন্মের ভিত্তিতে নাগরিক। আচ্ছা, কত সালের মধ্যে? 1950 সালের, সেটা হতে হবে আবার 26শে জানুয়ারি, যেহেতু সংবিধান তৈরি হচ্ছে সেই সময় অনুসারে। হ্যাঁ, আর্টিকেল 5 থেকে যখন 9 বুঝবো, তখন এই কার্যকর হওয়া থেকে শুরু করে যে সময়টুকু, মানে কার্যকর হওয়া আগে পর্যন্ত যে সময়টুকু, সেই সময়টুকুই ওপর নির্ভর করে এই আইনটা তৈরি। 9-এর পরে যে 10, 11 এগুলো হচ্ছে পরবর্তীকালে আসে। তো জন্মের ভিত্তিতে নাগরিক। 5B-তে কী বলছে? পিতামাতা যদি ভারতীয় হয় তাহলে সে ভারতের নাগরিক হিসাবে পরিচিতি পাবে। পিতামাতার ভিত্তিতে নাগরিকত্ব। আর 5C-তে বলছে যে, মানে কেউ যদি বিদেশ থেকে আসে, সে যদি 5 বছর ভারতে সময় কাটায়, এখানে এই আর্টিকেলে বলছে 5 বছর যদি সময় কাটায়, তাহলে সে কী হয়ে যাবে? ভারতের নাগরিক হিসাবে আবেদন করতে পারবে। কী বলছে? জন্মের ভিত্তিতে নাগরিক। এবার এই জন্মের ভিত্তিতে নাগরিক হলে কি সমস্যা বলো তো? এবার যে কোনো, ধরো আমেরিকা, ইংল্যান্ড থেকে ঘুরতে এসছে কোনো কাপল, তাদের দেখা গেলো 5-6 মাসের মধ্যে কী হয়ে গেল? ভারতে বাচ্চা হয়ে গেলো। সে কি তাহলে বাচ্চাটাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যাবে? কিন্তু এই নিয়মে কিন্তু দেওয়া যেত, কিন্তু পরবর্তীকালে এগুলো সংশোধন করা হয়। এই যে এই সংবিধান সংশোধন, তোমার এইটা কি বললাম, 5 থেকে 9 পর্যন্ত যখন সংবিধান তৈরি করা হয়, মানে এই আর্টিকেলগুলো,
তারপরে 1955 সালে আবার নতুন করে আর্টিকেল তৈরি করা হয় মানে এই সিটিজেনশিপের, সেই অনুসারে পরবর্তীকালে নাগরিকত্ব দেওয়া হয়। সেই 1955 সালের পরেও 6বার সংশোধন করা হয়ে গেছে। কত সালে? 1986 সালে, 1992, 2003, 2005, তারপরে 2000 সংবিধান সংশোধন প্রথম সংবিধান সংশোধন 51-তে। আর এইটা হয়েছে তোমার বলি, এটা সংবিধান সংশোধন না, এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ যেটা বলছে। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রথম হয়েছিল 1986-তে। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখো, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না, এটা এই সিটিজেনশিপ অ্যাক্টের সংশোধন। কত হয়েছিল? 1986-তে। তারপরে 1992, তারপরে 2003, 2005, 19, 6বার করা হয়। আর্টিকেল মানে এর কি বলতো, এর আর্টিকেল যেমন তেমন, এর সংশোধনগুলো হচ্ছে মেন, বুঝতে পারলে? আর্টিকেল খুব ডাইরেক্ট তোমাকে দিবে না, শুধু আসবে এখানে যে সিটিজেনশিপ অ্যাক্ট কত নম্বর পার্টে আছে, কত থেকে কত, আর সংশোধনগুলো কতবার হয়েছে, কোন কোন সালে হয়েছে, কী সংশোধন হয়েছে, এগুলো আলোচনা করবো আমি। আচ্ছা, যে 6-এ চলে যাব, তখন 6-7 কি আলোচনা করছে না তো, পাকিস্তানতে যাওয়া আর পাকিস্তানে আসা, এই দুটো জিনিস। যখন আর্টিকেল 6 যাব, অনুচ্ছেদ 6 যাব, তখন আর্টিকেল 6 কি বলছে জানো? যারা পাকিস্তান থেকে ভারতে চলে এসছে, যারা স্বাধীনতার পরে, মানে যে কোনো পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা হবে 1948 সালের। এবার বোঝো, এটা হলো 6-এর বি পার্ট, এই পার্টটা পরে যুক্ত হয়। হ্যাঁ, 6B, কারণ 6A পরে যুক্ত হয়েছিল, এটা ফাঁকা রাখা হয়েছিল, মানে 6-এরই এটাকে বি পার্টের মধ্যে রাখা হয়। কেন বলছি? যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে 1948 সালের আগে, ঠিক আছে, যারা ভারতে অলরেডি বসবাস করছে, মানে চলে এসছে, মানে যে ভাগ হলো, ওরা মনে করলো যে না, আমাদের ভারতে যাওয়াই ভালো, মানে পাকিস্তানের, তারা মানে পাকিস্তানের অঞ্চলের, কিন্তু মনে করলো কি ভারতে গেলেই ভালো হয়। তারা কি হয়ে গেল, 1948-এর আগে যারা আসলো তারা অলরেডি ভারতের নাগরিক হয়ে গেল। কিন্তু যারা আসেনি, 1948 সালে পরে আসলো, তাদের কি হলো? তাদের কি নাগরিকত্ব দেওয়া হবে? তাদেরও কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে, একটা শর্তে, তাদের 6 মাস ভারতে আগে বসবাস করতে হবে। তুমি আসলা আবার পালিয়ে গেলা, আবার আসলা, চলবে না। তুমি 6 মাস থাকো ভারতে, তারপরে তোমাকে রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে, আবেদন করতে দেওয়া হবে, তারপরে তোমার সেই ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে 6-এর বিয়ের 1 নম্বর পার্টে কী বলছে? 1948 সালে আগে আসলে তারা নাগরিকত্ব হয়ে যাবে অটোমেটিক্যালি, আর যারা পরে আসবে তাদের কী করতে হবে? আবেদন করতে হবে। আচ্ছা, তাহলে 6B তো এই দুটো বললো, তাহলে 6A কী বলেছে? 6A বলেছে আবার সেই পিতামাতা আসলো, অখণ্ড ভারত। অখণ্ড ভারত বলতে আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, ঠিক আছে, বাংলাদেশ, এই সমস্ত যে দেশ ভারতের সাথে যারা যুক্ত ছিল, সেই সময়ের বাবা মায়ের সন্তান যারা, তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এটা পরে যুক্ত হয়। তাহলে এবার অখণ্ড ভারতের কোন আইন অনুযায়ী হবে? 1935 সালের, 1935 সালের ভারত শাসন অনুযায়ী, সেই নিজের দূর মুছে দিলাম, হ্যাঁ,
আর্টিকেল 6A বলছে 1935 সালের নাগরিকত্ব দেওয়া তাহলে আর্টিকেল 6A কি বলছে, যারা পাকিস্তান থেকে কোথায় আসবে, ভারতে আসবে। বুঝতে পারলে এটা? আচ্ছা, এবার যাবো আর্টিকেল 7A। আর্টিকেল 7A ঠিক উল্টোটা, এটা কোথায় থেকে আসলো, পাকিস্তান থেকে ভারতে। এবার কিছু কিছু মানুষ যারা ভারতে ছিল তাদের কি মনে হলো জানো তো, মনে হলো পাকিস্তানে যাই ভালো, আমার মনে হয়, মানে পাকিস্তানকে নিজের মনে করলো অনেকে। এবার তারা কি করলো, পাকিস্তানে গেল। কখন গেল, স্বাধীনতা পাওয়ার আগেই, যখনই দেখছে হাওয়া পেয়েছে যে এবার ভারত পাকিস্তান ভাগ হবে, তখনই 1947 সালের 1 মার্চ, আচ্ছা আর্টিকেল 7-এর মধ্যে পড়ছে এটা, 1947 সালের 1 মার্চ এর আগে যারা পাকিস্তানে যারা পাকিস্তানে গিয়েছে, আগে বলে নিই, 1947 সালে 1 মার্চের আগে যারা পাকিস্তানে গিয়েছে তাদের কি করা যাবে, তারা যদি আবার ফিরে আসে, ঠিক আছে, তারা যদি ফিরে আসে তাদেরকে কি নাগরিকত্ব দেওয়া যাবে, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া যাবে। কিসের ভিত্তিতে, আবার তাদেরকে 6 মাস ভারতে কাটাতে হবে। এইটা আবার কি, এটা ভারত ভাগ হবার আগেই কোথায় চলে যাচ্ছে, পাকিস্তানে চলে যাচ্ছে। দিয়ে পরে মনে করছে যে ওরে বাপরে, এখানকার পাকিস্তানের আসল রং দেখে দিচ্ছে স্বাধীনতার পরেই, হ্যাঁ বিশাল অত্যাচার বিক্ষোভ, তখন দেখছে এখানে আর থাকা যাবে না, আমাদেরকে আবার সেই ভারতে ফিরে যেতে হবে। তখন ভারত সরকার দেখছে এটা তো মানে উপায় নাই, নিরুপায়ভাবে আমাদের এখানে আসছে, তাহলে এদেরকে নাগরিকত্ব আমাদের দিতে হবে। তখন কি বললো যে 1947 সালে 1 মার্চের আগে যারা পাকিস্তান গিয়েছে তারা যদি ফিরে আসে তাদেরও নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে এইগুলো নর্মালি তোমার নাগরিকত্ব দেওয়ার বিধান, ঠিক আছে। দেখো আর্টিকেল 5 কি বলা হচ্ছিল, যে বাবা অথবা মা যদি ভারতীয় হয় এবং তাদের সন্তান যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তান ভারতীয় নাগরিক হবে। কিন্তু আর্টিকেল 8 কি বলা হচ্ছে, ধরো কোনো ব্যক্তি বিদেশে গিয়ে রয়েছে, এবার তাদের সন্তান বিদেশে জন্মগ্রহণ করলো, এবার সেই ব্যক্তি অর্থাৎ সেই সন্তানের পিতা বা মাতা তো ভারতীয়ই, এবার তাদের সন্তানও এই আর্টিকেল 8 অনুযায়ী ভারতীয় নাগরিক হবে। আমি যখন যাব আর্টিকেল 9 কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখনই বললাম সিঙ্গেল সিটিজেনশিপ, কেউ যদি স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার নাগরিকত্ব ভারতের থেকে বঞ্চিত হয়ে যাবে। স্বেচ্ছায় কেন বললাম, কারণ কোনো বিদেশে গিয়ে যদি জোর করে নাগরিকত্ব চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ব্যতিক্রম। ধরো কোনো সম্মানের খাতিরে বিকি, ধরো একটা সম্মানীয় ব্যক্তি, ও বিদেশে গিয়েছে, এবার ওকে বললো যে তুমি আমাদের সবচেয়ে বড় নাগরিক, যেমন মোদিকে দেয় এই নেপাল টেপালে গেলে আমাদের সবচেয়ে বড় নাগরিক, তো তাই মানে যে ওই দেশের নাগরিক হয়ে গেলো তা না, সেটা তার সম্মান, সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ব্যতিক্রম। কিন্তু ও স্বেচ্ছায় যদি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, ভারতে অটোমেটিক্যালি ও ভারতের নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে যাবে, মানে ভারতে কোনো সুযোগ সুবিধা পাবে না। আর্টিকেল 9 কি বলছে, কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে ভারতের নাগরিকত্বের অবসান ঘটবে। বোঝা গেল? তাহলে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে ভারতের নাগরিকত্বের অবসান ঘটবে, এটা আর্টিকেল 9। আর্টিকেল 10 আবার উল্টো বলছে,
আর্টিকেল 10 বলছে তোমার নাগরিকত্ব বজায় থাকবে, কেউ তোমার নাগরিকত্ব কেড়ে নিতে পারবে না যতক্ষণ না তুমি কোনো মানে বেআইনি কাজের সাথে যুক্ত হচ্ছ। কেমন বেআইনি কাজ? যেমন টেররিস্টের মতো কাজ, মানে সংবিধানের বিরোধী কাজ। পার্লামেন্টে যে সমস্ত আইন করা হয়েছে সেই বিরুদ্ধে যদি তুমি কাজ করো, তাহলে ভারত সরকার চাইলেই তোমার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। এবার সেই নাগরিকত্ব কাটলে কি তুমি বা তোমাকে ভারত থেকে বার করে দিল? তা নয়। বা তুমি কোনো সুযোগ সুবিধা পাবা? তাও নয়। তুমি ভোট দিতে পারবে না, কোনো রাজনৈতিক পদে দাঁড়াতে পারবে না, তোমার রাজনৈতিক ক্ষমতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ভোট দিতে না পারা মানে কি? সব সুযোগ সুবিধা কেড়ে নেওয়া বলা চলে, কিন্তু তুমি ভারতে থাকতে পারবে। তা আর্টিকেল 10 কী বলছে? নাগরিকত্ব কি থাকবে? হ্যাঁ, বজায় থাকবে। খুব সিম্পল। আর্টিকেল 8, 9, 10, 11টাও খুব সিম্পল। 11টায় কি বলছে? এই যখন আর্টিকেল তৈরি হয় না, ফাইনাল আর্টিকেল না, কারণ সেই সময়ের সরকার জানতো যে আমরা যে নিয়মগুলো তৈরি করছি সেটা এখনকার জন্যে, পরবর্তীকালে ভবিষ্যতে যে সমস্ত কার্যকর হবে তাতে কিন্তু এই সংবিধান সংশোধন করতেই হবে। তারা 11 নম্বর আর্টিকেলে বলল যে পার্লামেন্ট চাইলে কি করতে পারে? হ্যাঁ, নিয়ম বানাতে পারি। এই আর্টিকেল 11-র ওপর ভিত্তি করেই 1955 সালে তোমার নতুন করে সিটিজেনশিপ অ্যাক্টকে নিয়ে আসা হলো। তার মধ্যে অনেক পরিবর্তন করা হলো, ঠিক আছে। এবার আর্টিকেল 5-এ যখন আসি, আচ্ছা তোমার এবার 1955 সালে এই নাগরিকত্ব দেওয়াকে 5টা ভাগে ভাগ করা হলো। কি কি ভাগ? হ্যাঁ বলো। একটা হচ্ছে বাই বার্থ, মানে জন্মসূত্রে। 2 নম্বর হচ্ছে রক্তের সম্পর্কের ভিত্তিতে, মানে 1950 2 ভাগে ভাগ করা হয়। একটা এর ভিত্তিতে তোমাকে নাগরিকত্ব দিবে, 5 ভাগে ভাগ করা হয়েছে। আবার 3 ভাগে ভাগ করা হয়েছে তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তার সিস্টেমও করা হয়েছে, সেটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো জানেন, রক্তের সম্পর্ক, আর একটা হলো রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ, নিবন্ধীকরণ বা নথিভুক্তকরণ, নিবন্ধীকরণ ইংরেজি হচ্ছে রেজিস্ট্রেশন। আর একটা আছে দেশীয়করণ বা ন্যাচারালাইজেশন, খুব স্বাভাবিক দেশীয়করণটা। আর 5 নম্বরটা দেওয়া আছে, হ্যাঁ ওই যে সিকিমকে যেভাবে আমরা নিয়েছি, বা একবার লিখে সহজ ভাষায় অন্তর্ভুক্তিকরণ, ঠিক আছে, ভারতভুক্তিকরণ বা অন্তর্ভুক্তিকরণ, মানে নিজের টেরিটরির মধ্যে মানে নিয়ে নেওয়া। জন্মসূত্রে কি বলছে? জন্মসূত্রে যখন আসবো, একটা জিনিস আমরা ফার্স্ট আর্টিকেলে পড়েছিলাম 5 নম্বরে, কি বলছে? যে ভারতে জন্মগ্রহণ করলেই সে ভারতের কী হয়ে যাবে? নাগরিক হয়ে যাবে। কিন্তু যেহেতু এই আর্টিকেলের মানে মিসইউজ করা হচ্ছিল, সেই জন্য কী হচ্ছে, তোমার 1986 সালে আইন করা হলো, যে 1986 সালে বলল যদি পিতা ভারতীয় হয় তবে তাকে কী দেওয়া হবে? ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এরপরে একটা সমস্যা হলো। কি সমস্যা হলো? যে তখন আইন ছিল কি, ছেলেদের মেয়েদের সমান অধিকার দেওয়া হবে। তখন মেয়েরা এতে কী হলো? ক্ষিপ্ত হয়ে গেল, ও শুধু ছেলেদের মানে সন্তান হলেই সে নাগরিকত্ব হবে, মেয়েদের হলে পাবে না। তখন বলল যে না, তাহলে 1992 সালে 10ই ডিসেম্বর 1992 সালে তোমার আইন নিয়ে আসা হলো, না মাতা পিতা যারই সন্তান হোক, কেউ একজন যদি ভারতীয় হয় তাহলে তার সন্তান কী পাবে? নাগরিকত্ব পাওয়ার অধিকার পাবে। এটা হলো 1992। তাতেও কিন্তু শান্তি হলো না। কি হলো? এবার ইললিগাল মাইগ্রেশনের মাধ্যমে যখন কেউ আসছে, তাহলে কি সে স্বচ্ছ উপায়ে নাগরিকত্ব নিচ্ছে না? ধরো বাবা হয়তো ভারতীয়, কিন্তু মা কী করলো? ইললিগাল ইমিগ্রেশনের মাধ্যমে আসলো, বা দুজনে ইললিগাল ইমিগ্রেশনের মাধ্যমে আসলো। সেই ক্ষেত্রে কী হলো?
সেটা বন্ধ করার জন্য 2003-এ আবার একটা, দেখো 2003-এ আর একটা সংশোধন করা হলো। এতে কি বলা হলো, ইললিগ্যাল মাইগ্রেট যারা ইললিগ্যালভাবে যারা ভারতে এসেছিল তাদেরকে মানে দেওয়া হবে না নাগরিকত্ব, তাদেরকে কি কোথায় দেওয়া হবে, জেলে দেওয়া হবে যারা ইললিগ্যালভাবে এসছে। তাহলে এই ছিল তোমার জন্মসূত্রে। আবার যখন রক্তের সম্পর্কে যাব না, আবার ওই ব্যাপারই আসবে। রক্তের সম্পর্কেই বলছে, যদি প্রথমে কি বলছিল যে পিতা যদি ভারতীয় হয় তাহলে তাকে কি দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সমস্যা তৈরি হলো। তাহলে কবে সংশোধন করা হলো সেটা 1992 সালে 10ই ডিসেম্বর। কি বলা হলো যে পিতামাতা যে কোনো একজন সন্তান হলেই সে কী করতে পারবে, ভারতীয় নাগরিকত্ব নিতে পারবে। এই হলো এটা। আর নথিভুক্তকরণ কি, রেজিস্ট্রেশন মানে কি, রেজিস্ট্রেশন মানে এই ঘটনাগুলো যে ধরো কোনো বিদেশি ভারতে আসলো, সে কয়েক বছর থেকে 5 বছর থেকে 7 বছর থেকে ভারতের নাগরিকত্ব নিতে পারবে। বা তোমার হলো সে যদি কোনো কর্মের ভিত্তিতে ধরো সে ধরো কোনো শিল্পী, ঠিক আছে, কোনো হচ্ছে কবি লেখক, তারাও কিন্তু এই অ্যাডভান্টেজ পাবে নাগরিকত্ব নেওয়ার। হ্যাঁ, তারা ধরো ইচ্ছা প্রকাশ করলো আমরা ভারতের নাগরিকত্ব নেব। এবার ভারতের নাগরিকত্ব হলেই যে তুমি ধরো কোথাও গেলে আমি নাগরিক হব, তুমি নিজেকে বলতে পারবে যে আমি ওখানকার নাগরিক, তুমি এত বছর ভারতে থেকেছো, সেখানকার আবহাওয়ার সাথে তোমাকে তো মিশতে হবে, তার জন্য কি লাগবে, সময় লাগবে। সেখানে ভারত সরকার বলছে বা মানে পার্লামেন্ট বলছে তুমি কিছুদিন ভারতে থাকো, সেখানে বলছে 10 বছর থাকার পর তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে। সেটা কি বলছে, রেজিস্ট্রেশনের মাধ্যমে, নথিভুক্তকরণের মাধ্যমে। তারপরে আসছে কি দেশীয়করণ। এটা কি ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনে কি বলছে, ন্যাচারালাইজেশনেও তাই বলছে। ন্যাচারালাইজেশন বলছে যে তুমি যদি ভারতীয় হতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, আবেদন করতে হবে ভারতীয় হওয়ার জন্য। দেশীয়করণ মানে কি, তুমি দেশের নাগরিক হবা, তার জন্য কী করতে হবে, তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার পর সেটা সরকার চাইলে তোমাকে নাগরিকত্ব দিতে পারে, আবার নাও দিতে পারে। লাস্টে সবচেয়ে সেটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। আচ্ছা, আগে কি ছিল, আগে এই সিস্টেমটা ছিল জানো তো, মানে দাস প্রথা। আগে কী করতো, কোনো রাজা যদি অন্য কোনো রাজাকে পরাজিত করতো তাহলে সেই রাজ্যের প্রজারা অটোমেটিক্যালি সেই বিজয়ী রাজ্যের প্রজায় পরিণত হতো বা দাস বলতো। কিন্তু বর্তমানে যেহেতু দাস ব্যবস্থা নেই, তাই কি করা হয়, এদেরকে সেই দেশের নাগরিক হিসাবে ধরে নেওয়া হয়। ধরো কোনো রাজ্য অন্তর্ভুক্ত করলো, যেমন সিকিম যে ভারতের রাজ্যে পরিণত হলো, সিকিম অটোমেটিক্যালি সিকিমের যে সমস্ত বাসিন্দা নাগরিক সেটা তারাও কিসের নাগরিকে পরিণত হলো, ভারতের নাগরিকে পরিণত হলো। বা ভারত কোনো রাজ্যকে কোনো দেশকে দখল করে নিল, সেই ক্ষেত্রেও কিন্তু তারা কি বলবে, ধরো পাকিস্তানকে দখল করে নিল কোনো দিন, পাকিস্তান কি বলবে পাকিস্তানিরা যে আমরা ভারতীয় হব না, নিশ্চয়ই ওদের বাধ্য ভারতীয় হতে। বুঝতে পারলে, এইটা হচ্ছে সেই অন্তর্ভুক্তিকরণ এর মাধ্যমে। আরেকটা জিনিস বলছিলাম যে তারা কিভাবে তাদের নাগরিকত্ব অবসান ঘটবে, কেড়ে নেওয়া হবে। এটা 3টি উপায় হয়। প্রথমটা একটা হলো কি রেনাউন্সিয়েশন, মানে স্বেচ্ছায় তুমি নাগরিকত্ব ছেড়ে দিতে পারো। তাহলে স্বেচ্ছায় নাগরিকত্ব কী করে দিতে পারো, নাগরিকত্ব ছেড়ে দাও। এটা স্বেচ্ছায় নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য দেশের নাগরিকত্ব নিল। 2 নম্বরটা কিন্তু স্বেচ্ছায় না, মানে স্বেচ্ছায় নাগরিকত্ব হচ্ছে, স্বেচ্ছায় না অন্য দেশের নাগরিকত্ব কী করছে, গ্রহণ করছে। তাহলে কি হচ্ছে, স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে কি হবে, অটোমেটিক্যালি তার নাগরিকত্ব অবসান ঘটবে। লাস্টেরটা এইটা তোমার যদি সে যদি বেআইনি কাজের সাথে যুক্ত হয়, বা ধরো একটা ভালো উদাহরণ দিই, ধরো যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন কেউ ধরো পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, ভারতের কেউ বলে দিল পাকিস্তান জিন্দাবাদ, তাহলে এই কথাটা যখনই বলবে তখনই সরকার তাকে কী করে দেবে, তার নাগরিকত্ব কেড়ে নেবে। অন্য সময় বললে হয়তো কিছু বলবে না, কিন্তু যুদ্ধ চলাকালীন যদি এই কথা কেউ বলে দেয় তাহলে সরকার কিন্তু চাইলেই তার নাগরিকত্ব, চাইলে মানে তার নাগরিকত্ব কেড়ে নেবেই এবং তাকে জেলবন্দি করে দেওয়া হবে। বা সে বিদেশি কোনো সেই দেশের ধরো নাগরিক, যে দেশের সাথে যুদ্ধ চলছে সেই দেশের নাগরিক যদি মানে ওই দেশে থাকে, তার নাগরিকত্ব কিন্তু কেড়ে নেওয়া হবে। ধরো আগে ধরো আমেরিকার নাগরিক ছিল, আমেরিকার সাথে যুদ্ধ হচ্ছে, তাহলে তখন কী হবে, সেই সময়ের জন্য তার নাগরিকত্ব
কেড়ে নেওয়া হবে। মানে এটা একটা সাইকোলজি, স্বাভাবিক ব্যাপার, তাই না? তুমি আমেরিকায় থাকতে তোমার মানসিকতা কেমন থাকবে? আমেরিকান, তাহলে তার প্রতি তোমার ইমোশনালটা জড়িয়ে থাকবে। সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়। ফলে কী হয়, তার যে ভোটাধিকার ক্ষমতা বা তার চলাচলের মানে কিছু কিছু স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। সেই স্বাধীনতাগুলো আমরা পরের দিন পড়ব, ফান্ডামেন্টাল রাইটস।